পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার কৌশল। প্রায় কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয় আন্তর্জাতিক এম্পিরিক্যাল ইস্যুতে যে আপনি এটা সমর্থন করেন কিনা, আপনি এটার পক্ষে আছেন নাকি বিপক্ষে, এই ধরনের। আমরা এই ধরনের সমস্যাগুলো কিভাবে ফেস করব সেটা একটা ফরম্যাট শিখবো এবং এটা অ্যাপ্লাই করে প্রশ্ন যে এরকমই হোক না কেন আমরা এটা অ্যাপ্লাই করলে আশা করি সলভ করে ফেলতে পারবো। চলুন প্রথমেই আমাদের যখন স্টেটমেন্টটা দেওয়া হবে যে এটার পক্ষে নাকি বিপক্ষে, আমাদের প্রথম কাজটা হবে আমি এটার পক্ষ নিব কি, ঠিক আছে, আমি কি এটার পক্ষে নাকি আমি এটার পক্ষে না, কিংবা আমি নিরপেক্ষ থাকবো কিনা, এই তিনটার মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া। এখন এই সিদ্ধান্তটা কিভাবে নেবেন? প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের সংবিধান কি বলে, বাংলাদেশের আইন কি বলে, এর মধ্যে থেকে আপনাকে দেখতে হবে এই ইস্যুটাতে বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী কোন পক্ষে আছে। অথবা এর মধ্যে যদি না পান তাহলে বাংলাদেশের সরকার সরকার যে ধরনের স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্টটা কোন পক্ষে পড়তেছে। এখন এর মধ্যেও যদি না পান তাহলে বাংলাদেশের যে জনমতটা বা বাংলাদেশের আঙ্গিক থেকে আপনাকে চিন্তা করতে হবে যে এই স্টেটমেন্টের কোন পক্ষে হইতে পারে। তবে সবসময় আপনাকে মনে রাখতে হবে আমাদের পররাষ্ট্রনীতি মাথায় রেখে যে আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, আমরা শক্তি প্রয়োগে বিশ্বাসী নই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পক্ষ এবং বিপক্ষ দুই ধরনের যুক্তি শিখবেন যে কোনো স্টেটমেন্টের জন্য, যাতে করে আপনি পরীক্ষাতে আহ যে কোনোটাই লিখতে পারেন, পক্ষে বললেও লিখতে পারেন বিপক্ষে বললেও লিখতে পারেন। কারণ অনেক সময় বলা হয় যে সমালোচনা করুন, তো যদি আপনাকে সমালোচনা করতে হয় তাহলে তো আপনাকে বিপক্ষের উক্তিগুলা মানে কাউন্টারটা জানতে হবে যে বিপক্ষ মতামতটা কি ধরনের কথাবার্তা বলে। এখন আপনি যদি ধরুন একটা পক্ষ নিয়ে নিছেন, পক্ষ অথবা বিপক্ষ যে কোনো একটা স্থান আপনি নিয়ে নিছেন একটা স্টেটমেন্টের জন্য। এখন পক্ষে যখন নিয়ে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে আপনার পক্ষের যুক্তিগুলো আপনি অনেক বেশি শক্তিশালী করে তুলবেন এবং সংখ্যাটাও বেশি থাকবে। আর আপনি যে পক্ষ নিছেন তার অপোজিটে যারা থাকবে তাদের যুক্তির সংখ্যাটা আপনি তুলনামূলক কম দেবেন এবং সেই যুক্তিগুলোও দুর্বল হয়ে থাকবে আর কি, বা সেই যুক্তিগুলো অতটা শক্তিশালী করে উপস্থাপন করবেন না। এবং আরেকটা যে কাজ করতে পারেন আপনি কাউন্টার স্টেটমেন্ট একটা দিয়ে দিবেন যে আপনার বিপক্ষ যে যুক্তিগুলা সেই যুক্তিগুলার দুর্বলতা খুঁজে বা সেই যুক্তিগুলা বাংলাদেশের স্বার্থের জন্য উপযুক্ত নয়, এইভাবে সেগুলার কাউন্টার দিবেন। আর সব সময় আপনাকে বাংলাদেশের জাতীয় স্বার্থের কথাটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আপনার পক্ষ বিপক্ষের যুক্তিগুলো লেখার কৌশল। তারপর হচ্ছে আপনি যদি নিরপেক্ষ অবস্থান নেন যে আমি নিরপেক্ষ থাকবো, হাও না নাও না, কোন ক্ষেত্রে এটা করবেন? যেসব ক্ষেত্রে দেখবেন যে উভয় পক্ষের সাথে বাংলাদেশের স্বার্থ জড়িত আছে, মানে এমন একটা ইস্যু যেখানে বাংলাদেশের স্বার্থ দুইজনের সাথেই জড়িত আছে, এই ধরনের ইস্যুতে আপনি কারোর পক্ষ নেবেন না। আপনি সেখানে এই যে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনীতি, বাংলাদেশের যে নন অ্যালাইনমেন্ট প্রিন্সিপাল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিগুলো দেখে আপনি সেখানে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করবেন। এবং যেমন ধরেন আপনি চীন ভারত, এখন যদি আপনাকে বলা হয় আপনি চীনের পক্ষে না ভারতের পক্ষে, আপনাকে কিন্তু দুইজনের পক্ষে নিতে হবে। বাংলাদেশের দুইজনের সাথেই কূটনৈতিক সম্পর্ক আছে। এখন এটা বিশ্লেষণ করতে গেলে আপনি ওই যে গতদিন যে শেখানো হলো সিজিটি, সেখানকার ইজিটি টার্মটা অবশ্যই আপনি নিয়ে আসতে পারেন, যেখানে ই মানে ইকোনমি অবশ্যই আসবে, জিতে হচ্ছে জিও পলিটিক্স, আপনার সবসময় ভূ রাজনৈতিক বিষয়গুলো চলে আসবে, আর টিতে হচ্ছে টেকনোলজি মানে প্রযুক্তিগত বিষয়গুলোও আপনি সুবিধাগুলো কিভাবে দুই পক্ষের থেকে আদায় করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আসতে পারেন এর মধ্যে। আর এখানে অবশ্যই একটা বিষয় হচ্ছে ধরেন ইসরায়েল সম্পর্কিত কোনো ইস্যু আসলে আপনি ইসরায়েলের পক্ষ কোনোভাবেই নেবেন না, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনোভাবেই ইসরায়েলের পক্ষে যায় না, এটা সবাই জানে। এটা গেল নিরপেক্ষ নীতি। আর একটা কাজ আছে, কাজ করা যেতে পারে, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। এর মানে কি, ধরেন আপনি এমন একটা স্টেটমেন্ট আসলো শুরুতে আপনি কার পক্ষ নেবেন এটা বুঝতে পারতেছেন না, হয়তো আপনার মনে হলো যে আমি লেখার একদম শেষে গিয়ে আমি ডিসিশন নিব যে আমি কার পক্ষে নেব, তখন আপনি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি অনুসরণ করতে পারেন। এর মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে এখানে অস্পষ্টতা বজায় রাখবেন।
আপনি কারো পক্ষে নেবেন। এখন শেষে গিয়ে আপনি হয় কারো পক্ষ নিতে পারেন, অথবা পক্ষ না নিয়ে আপনি ঠিক এই স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি প্রশ্নের উত্তরটা শেষ করতে পারেন। যেমন আমরা কিন্তু প্রায় দেখি বিভিন্ন টক শোতে বা বিভিন্ন ডিপ্লোম্যাটদেরকে যখন প্রশ্ন করা হয়, তাদের কিন্তু হয়তো কোনো পক্ষ বিপক্ষ নিয়ে প্রশ্নটা করা হয়েছে, কিন্তু তারা সেই পক্ষটা না নিয়ে ডিপ্লোম্যাটিক ভাবে অ্যান্সারটা এড়িয়ে যায় বা ডিপ্লোম্যাটিক উত্তর দিয়ে চলে যায়। তো আপনাকেও সেম কাজটা করতে হবে। আপনাকেও এখানে, আপনি তো লিখতেছেন আন্তর্জাতিক বিষয়াবলী, সো আপনাকে এখানে আরো বেশি কূট বুদ্ধি সম্পন্ন হতে হবে। আপনি আরো বেশি ডিপ্লোম্যাটিক ভাবে উত্তরগুলো দিতে পারবেন এই স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি ব্যবহার করে। এখন যদি এমন হয় যে না, আমি বিপ্লবী হতে চাই, সবাই যেভাবে লিখবে আমি তার বিপরীতে লিখব, এ ধরনের কাজ সহজে কেউ করে না, অল্প দুই একজন করে, এবং এরকম করেও ভালো মার্কস পাওয়ার রেকর্ড আছে বা এরকম করেও ক্যাডার হওয়ার রেকর্ড আছে। যদি আপনি বিপ্লবী হতে চান যে হ্যাঁ, আইন যা বলে বলুক, আমি এর বিপক্ষে কথা বলবো, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আদর্শ এবং বাস্তবতা এই দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেবেন। আপনি বলে দিবেন যে হ্যাঁ, আমাদের আদর্শ এটা, কিন্তু বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে আমরা যদি এই পথে আগাই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে বাংলাদেশ আরো বেশি সুবিধা লাভ করতে পারবে, বাংলাদেশ ভবিষ্যতে আরো দ্রুত উন্নত দেশে পরিণত হইতে পারবে। তো আপনি যখনই বিপ্লবী হবেন, সেই বিপ্লবী হওয়ার পক্ষে একটা সুন্দর রোড ম্যাপ দিয়ে দিবেন, যাতে করে আপনি বিপ্লবী হইলেও এটা নেগেটিভ ইম্প্যাক্ট পরীক্ষার খাতায় না পড়ে। আর যদি এমন হয় যে আপনি সমালোচনা করতে চান, সাধারণত যে বিষয় হচ্ছে তীব্র সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। তবে আরেকটা কাজ করতে পারেন, যদি সমালোচনা করতেই হয়, অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করতে পারেন। যেমনটা করা হয়, এই যে আপনার হচ্ছে আমরা ইয়েতে সাহিত্যে সমালোচনা করি না, সাহিত্যে সমালোচনা করার সময় অনেক সময় আমরা বলি না যে অমুক কবি এই সাহিত্যের লেখকের এই কথাটা বলছে বা এভাবে সমালোচনা করছে। ঠিক সেম কাজটা আপনি করবেন, যে আপনি যদি সমালোচনা করার প্রয়োজন পড়ে, অন্য ব্যক্তিরা কি বললো তাদের সমালোচনার কথাটা ভিতরে ঢুকাই দিতে পারেন। আর অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক বিষয়াবলী যখন লিখবেন, চেষ্টা করবেন যত বেশি আন্তর্জাতিক তত্ত্ব বা আন্তর্জাতিক টার্ম এই সম্পর্কিত শব্দগুলা যত বেশি ব্যবহার করা যায়, তত ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে কৌশলটা শিখলাম। এখন আমরা 3টা প্রশ্ন দেখব এই কৌশলের ভিত্তিতে উদাহরণ হিসেবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, সামরিক জোট ন্যাটো, এটা তো আমরা জানি যে ন্যাটো কি, যে ন্যাটোর পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলো উপস্থাপন করুন, বর্তমান প্রেক্ষাপটে ন্যাটো এর প্রাসঙ্গিকতা আছে কি। এখন ধরেন আমরা উপরের যে ফরম্যাটটা শিখলাম, এই ফরম্যাট অনুযায়ী যদি আমরা প্রশ্ন করি যে আমরা ন্যাটোর পক্ষ নিব নাকি ন্যাটোর বিপক্ষ নিব, প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাটো কি। ন্যাটো একটা সামরিক জোট, এটা তো আমরা সবাই জানি। এখন ন্যাটো যে সামরিক জোট, বাংলাদেশের সংবিধান কি সামরিক জোটকে সমর্থন করে? একদম এক বাক্যে উত্তর হচ্ছে যে না, বাংলাদেশ সামরিক জোট সমর্থন করে না, সংবিধান করে না। তাহলে আপনি প্রথমেই কিন্তু উত্তর পেয়ে গেলেন যে আমরা ন্যাটোর পক্ষ নিব না। তাহলে আপনি যদি ন্যাটোর পক্ষ না নিয়ে থাকেন, তাহলে এখানে আপনার কাজ কি হচ্ছে, ন্যাটোর পক্ষে আপনার আপনি যে ন্যাটোর বিপক্ষে গেলেন, আর ন্যাটোর পক্ষের যুক্তিগুলো লিখবেন, সেগুলো দুর্বল হবে, আর ন্যাটোর বিপক্ষে যে আপনি যাবেন সেই যুক্তিগুলো বেশি সবল হবে, বেশি শক্তিশালী হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে এরকম প্রশ্নের উত্তর অ্যান্সার করা যায়। দেখেন, প্রথমেই আপনি উল্লেখ করলেন যে ন্যাটো কি একসময় পশ্চিমা বিশ্বের সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিতের জন্য অপরিহার্য ছিল। কোন সময়টাতে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে পশ্চিমা এবং ইউরোপ আমেরিকা এই দেশগুলো যারা ছিল, তারা সম্মিলিতভাবে যাতে নিজেরা একত্র থাকতে পারে, জার্মান জার্মান বা জাপান তাদের যাতে ক্ষতি করতে না পারে, রাশিয়া যাতে তাদের হুমকির কারণ হয়ে দাঁড়াইতে না পারে, এজন্য তারা সম্মিলিতভাবে একত্র থাকার জন্য ন্যাটো প্রতিষ্ঠা করলো। ইভেন আপনি দেখেন, ন্যাটো যখন প্রতিষ্ঠা হলো, ন্যাটোর যে প্রতিষ্ঠাতা মহাসচিব লর্ড ইসমে,
তিনি ওই সময় একটা ঐতিহাসিক উক্তি দিয়েছিলেন যে সোভিয়েত ইউনিয়নকে দূরে রাখা, আমেরিকানদের কাছে টানা এবং জার্মানদের দাবিয়ে রাখা। চিন্তা করেন, একটা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে স্পষ্ট করার জন্য ডিরেক্টলি বলা হলো। আচ্ছা, আজান হচ্ছে মনে হয়, আমরা একটু 1 মিনিট বিরতি নিই। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? ন্যাটো যখন প্রতিষ্ঠিত হলো, প্রথম মহাসচিব লর্ড ইসমে বলল কি, ন্যাটোর উদ্দেশ্য হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে দূরে রাখা, আমেরিকাদের কাছে টানা এবং জার্মানদের দাবিয়ে রাখা। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এভাবে ঘোষণা করা হলো। তাহলে ওই প্রেক্ষাপটে হয়তো এটা উপযুক্ত ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি আর এরকম বাস্তবতা আছে? এখন কি কেউ মনে করে যে সোভিয়েত ইউনিয়নকে দূরে রাখা প্রয়োজন, বা রাশিয়াকে দূরে রাখা প্রয়োজন, আমেরিকানদের কাছে টানা প্রয়োজন, কিংবা জার্মানদের দাবিয়ে রাখা প্রয়োজন? বর্তমান প্রেক্ষাপটে কি এটা প্রাসঙ্গিক হতে পারে? সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আলোচনা করি ন্যাটোর পক্ষে যারা আছে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, পশ্চিমারা কেন ন্যাটোর পক্ষে, সেই জিনিসটা দেখি। প্রথম বিষয় হচ্ছে সমষ্টিগত নিরাপত্তা। এখন ন্যাটোর এখান থেকে একটা আর্টিকেলই আমি শিখেছিলাম, সেটা হচ্ছে তাদের আর্টিকেল 5, যেটা মূলনীতি যে কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ করা, যা সবাই মিলে প্রতিরোধ করবে। তার মানে ন্যাটোর যদি মনে হয় এখন 32টার মতো দেশ আছে, এই 32টা দেশের মধ্যে যদি একটা দেশের উপর কেউ আক্রমণ করে, তাহলে 32টা দেশ মিলে সেটাকে প্রতিরোধ করবে। তাহলে এটা কি করলো? তাদেরকে সমষ্টিগত নিরাপত্তা দিল। তার মানে তারা একত্রে নিরাপদ ফিল করলো। এটা হচ্ছে তাদের প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? এখন আচ্ছা, এটা যদি এখন আমরা বললাম এটা তাদের পক্ষের যুক্তি, যেহেতু আমরা ন্যাটোর পক্ষ নিচ্ছি না, এটা প্রথমে ইনশিওর করছি, তাহলে আমরা কি করব? তাদের যুক্তি দেওয়ার পর দেখেন আমরা একটা কাউন্টার যুক্তি দিয়ে দেবো। কাউন্টার যুক্তি কি? যে বর্তমান বিশ্বে এই ন্যাটোর প্রয়োজনীয়তা আসলে প্রশ্ন সাপেক্ষ। এখন তো সাম্রাজ্যবাদ নাই বললেই চলে, উপনিবেশবাদ নাই বললেই চলে, প্রায় বিলুপ্ত পথে। সেই জায়গাতে সমষ্টিগত নিরাপত্তার কি আসলে প্রয়োজন আছে কিনা? পরের পয়েন্টটা কি? ডমিনীয় তত্ত্ব। ডমিনীয় তত্ত্ব কি? যে ছড়ায় পড়া, এক জায়গা থেকে ছড়ায় পড়া বিভিন্ন দিকে আর কি। এখন ন্যাটোর যারা, তারা বলে যে একটি দেশে যদি কোনোভাবে কমিউনিস্ট হয়, বা একটি দেশে কোনোভাবে যদি সমাজতন্ত্রের দখলে যায়, তাহলে তার প্রতিবেশী যে দেশগুলো আছে তারাও সমাজতন্ত্রের দখলে যেতে পারে। তাহলে এইটা তাদের হচ্ছে তাদের যুক্তি। এখন আপনি বলতে পারেন বর্তমান বিশ্বে এরকম আসলে পতনের সম্ভাবনা অনেক কম, এটা আপনি একটা কাউন্টার দিয়ে দেবেন। পরের যুক্তিটা কি? যে ভারসাম্য নীতি। তারা বলে যে ন্যাটো একদিকে একটা শক্তি থাকলো, এর বিপরীতে অন্য কোনো একক যদি শক্তি বা আধিপত্য থাকে, তার সাথে ন্যাটো একটা ভারসাম্য তৈরি করলো, যাতে অপর কোনো শক্তি বিশ্বের ক্ষতি করতে না পারে। যেমন এক সময় ছিল ওয়ারশ প্যাক্ট, এখন ওয়ারশ প্যাক্ট তো বিলুপ্ত হয়ে গেছে। যেখানে ওয়ারশ প্যাক্টই বিলুপ্ত, সেই জায়গাতে আবার কিভাবে ন্যাটোর অস্তিত্ব ভারসাম্য রক্ষা করার জন্য জড়িত হতে পারে, সেটা তো অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। এই যে আপনি এখানে একটা কাউন্টার দিয়ে দিবেন। তারপর কি? বাটারফ্লাই ইফেক্ট। ন্যাটো বিশ্বাস করে যে ন্যাটো থাকার কারণে ছোট ছোট যুদ্ধ কখনো বড় যুদ্ধ রূপ নিবে না। মানে বাটারফ্লাই ইফেক্টের মতো একটা ছোট ঘটনা অনেক বড় ঘটনাতে পরিণত হবে না, এটা তারা বিশ্বাস করে। অথচ চিন্তা করেন, কাউন্টার দিলেন এভাবে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দীর্ঘ সময় ধরে চলছে, এই যুদ্ধটা থামানোই যাচ্ছে না। তারপর আপনি এখানে উল্লেখ করতে পারেন গেম থিওরি। গেম থিওরির বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে গেম থিওরি অনুযায়ী সব সময় শত্রু কৌশল কি থাকে? যে শত্রুর সম্ভাব্য ক্ষতির পরিমাণ বৃদ্ধি করা, ফলে বড় ধরনের কোনো সংঘাত বা পারমাণবিক যুদ্ধ যাতে না হয়। কিন্তু দেখেন বর্তমান বিশ্বে তো যুদ্ধ কি থেমে আছে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থেমে? মধ্যপ্রাচ্যের সংকট কি থেমে আছে? থেমে নাই। আগ্রাসন এখনো চলতেছে, পুরোপুরি থেমে নেই। এটাকে আপনি একটা কাউন্টার দিলেন। এরপর আরেকটা হচ্ছে হেজমনিক স্থিতিশীলতা তত্ত্ব, বা হেজমনির যে বিষয়টা। এই তত্ত্ব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বে একক নেতৃত্ব বা শৃঙ্খলা ফিরিয়ে রাখার জন্য একক নেতৃত্ব নিতে চায়। তারা বলে যে আমরা এককভাবে আন্তর্জাতিক নিয়ম কানুন প্রয়োগ করতে সক্ষম, এভাবেই আমরা বিশ্বকে শাসন করব বা বিশ্বকে নিয়ন্ত্রণ রাখবো, বিশ্বের শৃঙ্খলা ফিরিয়ে রাখবো। কিন্তু আপনি এখানে কিন্তু একটা কাউন্টার দিয়ে দিতে পারেন কিভাবে, যে আমেরিকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা আন্তর্জাতিক আইনের ব্যবহার করতেছে বা প্রয়োগ করতেছে। আপনার ইউক্রেন রাশিয়া ইস্যুতে তারা সরব হলেও ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তারা নীরব। তারা ঠিকই রাশিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু ইসরায়েল ইস্যুতে তখন মানবতা তাদেরকে কাঁদাচ্ছে না, তখন তারা আর ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছে না। আর এছাড়াও তো বিশ্ব এখন বহু মেরুর পথে। আমরা উদীয়মান চীনের সম্ভাবনা দেখতেছি, আমরা রাশিয়ার সম্ভাবনা দেখতেছি। তাহলে এই গেল, আমরা এখানে তাহলে টোটাল যুক্তি দিলাম কতগুলো? 6টা যুক্তি দিলাম ন্যাটো কি মনে করে এবং তার সাথে কাউন্টার দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু ন্যাটোর বিপক্ষে, আমরা তাহলে অবশ্যই 6 এর বেশি বিপক্ষ যুক্তি দিব। প্রথম যুক্তিটা কি আমাদের? নিরাপত্তা দ্বিধা। নিরাপত্তা দ্বিধা কি? আমরা বলতেছি যে যখনই জোট গঠন হচ্ছে তখনই সেই জোটগুলা নিরাপত্তা দ্বিধা তৈরি করতেছে। ঠিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা কিভাবে হলো? যখনই ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা শুরু করলো, তখনই রাশিয়া নিজেদেরকে অনিরাপদ অনুভব করলো। এই যে নিজেদেরকে অনিরাপদ অনুভব করলো, তারা নিরাপত্তা দ্বিধায় পড়ে গেল এবং তারা কি করে দিল? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা করে দিল। তাহলে ন্যাটোর কারণেই কিন্তু আমরা বলতে পারি যে এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা হলো। তারপর তারপর কি এখানে আমরা বলতে পারি থুসিডাইডিস ফাঁদ। এটা কি? যে উদীয়মান শক্তি চীন কিংবা রাশিয়া, বর্তমান যে প্রতিষ্ঠিত শক্তি আছে জোট, ন্যাটো বা আমেরিকা, এদের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়ায়। তার মানে উদীয়মান শক্তিগুলা সবসময় এই ন্যাটো বা আরো যারা প্রতিষ্ঠিত শক্তি আছে তাদের সাথে সংঘর্ষের একটা সম্ভাবনা বাড়াবে। এরপর আমরা ব্যবহার করতে পারি ক্ষমতার প্যারাডক্স। ক্ষমতার প্যারাডক্স বিষয়টা কি? ক্ষমতার প্যারাডক্স হচ্ছে যে যখনই কোন একটা জোট শক্তিশালী হয়, তখনই স্থানীয় কোন সংঘাত থেকে তারা অতি প্রতিক্রিয়া দেখাইতে পারে। ছোট একটা সংঘাতের বিপক্ষে তারা অতি প্রতিক্রিয়া যখন দেখাবে, তখন সেই সংঘাতটা একটা বড় সংঘাতে রূপ নিতে পারে। তারপর স্নায়ুযুদ্ধ স্পাইরাল, মানে স্নায়ুযুদ্ধটা ছড়ায় যাচ্ছে। এটা পুনরায় আবার বর্তমান সময়ে আমরা কোল্ড ওয়ার 2 শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি যে আবার বিশ্বে স্নায়ুযুদ্ধ ছড়ায় পড়তেছে। সামরিক শক্তি অনেকে বৃদ্ধি করতেছে। এখন যেহেতু ন্যাটো যদি থাকে, তাহলে অনেক দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ কেউ যদি সামরিক শক্তি বৃদ্ধি করে, তাহলে তাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়ন অবশ্যই দুর্বল হয়ে যাবে। কারণ তখন তাদের যে বাজেট থাকবে, সেই বাজেটে অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে বাজেট কমে যাবে যদি সামরিক বাজেটটা তাদের বেড়ে যায়। এরপর আরেকটা বড় বিষয় কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বড় বিষয় কেন? কারণ ন্যাটোর সদস্য দেশ যারা হচ্ছে, দেখা যাচ্ছে ছোট যে দেশগুলো আছে, লাটভিয়া, লিথুয়ানিয়া বা কিছুদিন আগে যুক্ত হলো সুইডেন, ফিনল্যান্ড, এই দেশগুলো অনেক সময় ন্যাটোর বৃহৎ যে দেশগুলো আছে, সেই দেশগুলোর শক্তি বা তাদের নীতিগুলো মানতে অনেক সময় তাদেরকে বাধ্য হইতে হবে। তো এই যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কিন্তু তাদের হ্রাস পাচ্ছে। তারপর জোটগুলো কিন্তু প্রায় বলতেছে আমরা বনাম তারা মানসিকতা সৃষ্টি করতেছে। তারা মনে করতেছে যে আমরাই শ্রেষ্ঠ, তারা অন্যরাই খারাপ, এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। আর মানব নিরাপত্তার কথা যেটা বললাম, যে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে তারা অনেক সময় মানব নিরাপত্তা উপেক্ষিত করতেছে। আর বাস্তববাদ কি বলতেছে? বাস্তববাদ বলতেছে সব সময় এই ধরনের জোট সবসময় নিজেদের স্বার্থে প্রয়োগ করা হয় বা নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়। তারপর কি ব্লব্যাক। ব্লব্যাক বিষয়টা কিরকম? যে কোনো একটি জোটের গোপন বা প্রকাশ্য সামরিক কোনো পদক্ষেপ যদি থাকে, যেটা প্রকাশ করা হয়নি, অপ্রকাশিত আছে, সেটার প্রেক্ষিতে কিন্তু যখন সেটা প্রকাশিত হবে, সেটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং সেই প্রতিক্রিয়া জোটের সদস্যদেরকেই প্রভাবিত করতে পারে। হয়তো
কয়েকজনে গোপন রাখছিল, পরে সেটা প্রকাশ হয়ে গেছে অন্যদের মাঝে, তখন জোটের নিজেদের সদস্যরাও তখন সেটার দ্বারা প্রভাবিত হবে। আর্থিক বোঝা, যেহেতু জোটের সদস্য হতে হচ্ছে, তার মানে সেখানে তাদেরকে চাঁদা দিতে হইতে পারে, সেখানে তাদের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি পাবে। সো আর্থিক বোঝাটা তো সবার উপর যাবে। তাহলে এখানে আমরা বিপক্ষ যুক্তি দিলাম কয়টা? 12টা। তাহলে আমাদের মোটামুটি আমাদের যুক্তিটা কিন্তু শক্তিশালী হয়ে গেল। এখন এখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিব কিভাবে? যে ন্যাটো আজ নিরাপত্তা দেওয়ার পরিবর্তেই বরং তারা নিরাপত্তার দ্বিধা সৃষ্টি করতেছে, তারা প্যারাডক্স সৃষ্টি করতেছে, তারা নতুন স্নায়ুযুদ্ধের সৃষ্টি করতেছে। আমরা একটা স্লোগান দিয়ে দিলাম কিভাবে? ন্যাটোর বাঁধন ছিঁড়ে যাক, যুদ্ধ থামুক, শান্তি ছড়িয়ে পড়ুক। এই যে বর্তমান কিন্তু এই মেরুকেন্দ্রিক বিশ্বে ন্যাটোকে প্রায় অনেক সমালোচক বলতেছে গ্লোবাল পুলিশম্যান। তার মানে কি? তাদেরকে বলতেছে যে তারা বিশ্বের পুলিশ, পুলিশেরা যে কাজ করে ন্যাটো বিশ্বে সে কাজটা করতেছে। তারা আসলে এটাকে আধিপত্য বিস্তারের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, যার ফলে যুদ্ধ এড়ানোর পরিবর্তে তারা যুদ্ধের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই যে আমরা এখানে যুদ্ধ বিষয়ক সংক্রান্ত নিয়ে আসলাম, এখন শেষে আমরা একটা উক্তি দিতে চাই। দেখেন, শেক্সপিয়ার তার কিন্তু হ্যামলেট বলেন কিংবা রোমিও বা জুলিয়েট বলেন, এই ধরনের গ্রন্থে প্রায় যুদ্ধ বিষয়ক কথা বলেছেন বা যুদ্ধের ক্ষতিগুলো উল্লেখ করেছেন। সো আমরা এখানে শেষে কি বললাম? ওয়ার ইজ এ ফায়ার দ্যাট কনজিউমস এভরিথিং। তার মানে যুদ্ধ এমন একটা আগুন বা শক্তি যা সবকিছুকেই গ্রাস করে ফেলে, সবকিছুকেই ধ্বংস করে ফেলে। এখন দেখেন, এই কথাটা হয়তো শেক্সপিয়ার সরাসরি বলে নাই, কিন্তু তার লেখনের মাধ্যমে তো এই বিষয়টা ফুটে ওঠে, যার কারণে আমরা কি বললাম যে শেক্সপিয়ারের দর্শনে বলা যায়। আর ন্যাটো কি করতেছে? ন্যাটো সেই আগুন নেভানোর পরিবর্তে আরো বেশি জ্বালানি প্রয়োগ করতেছে। তাহলে দেখেন, আপনার এই চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যেই কিন্তু স্পষ্ট যে আপনি ন্যাটোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি। সার্ক এবং বিমস্টেকের মধ্যে তুলনামূলক আলোচনা করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে এদের ভূমিকা বিশ্লেষণ করুন। সার্ক বা বিমস্টেক কিভাবে একে অপরের বিকল্প বা আরো বেশি কার্যকর হতে পারে? সার্ক এবং বিমস্টেক কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোভাবে শিখে যাবেন আর কি। দেখেন, শুরুতেই আমরা স্লোগান টাইপ একটা অংশ ব্যবহার করলাম, রিজিওনাল কোঅপারেশন ইজ নট এ লাক্সারি, ইট ইজ এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি। অর্থ আশা করি সবাই বুঝতে পারতেছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কিন্তু এই যে বঙ্গোপসাগর, এই অঞ্চলটা, সাউথ এশিয়াটা বা বিশ্ব রাজনীতিতে কিন্তু সাউথ এশিয়ার একটা ভালো ভূমিকা আছে। এখন বিশ্বের প্রায় 1/5 বা রাউন্ড যদি আপনি বলেন পার্সেন্টেজে 21% জনসংখ্যা ধারণ করে এই দক্ষিণ এশিয়া। দেখেন, আমি যে ডাটাগুলো ব্যবহার করি বেশিরভাগই দেখবেন সহজ সরল ডাটা, যাতে আপনি পরীক্ষায় সহজে ব্যবহার করতে পারেন। বিশ্বের প্রায় 20% জনসংখ্যা আছে আমাদের এই দক্ষিণ এশিয়াতে। এই দক্ষিণ এশিয়ার উদ্যোগেই দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সার্ক আর একটা হচ্ছে বিমস্টেক। তাহলে এখন এদের মধ্যে যদি আলোচনা করেন বা তুলনা করেন বা পক্ষ বিপক্ষের কথা আসে, আপনি বলেন এখানে কি আপনি কারো পক্ষে যাওয়াটা আপনার উচিত হবে? কারো বিপক্ষে যাওয়া আপনার উচিত হবে? হবে না। কেন হবে না? কারো বিপক্ষে যাওয়া উচিত? কারণ আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি যে যেই সংস্থাগুলোর সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে তাদের বিপক্ষে আমরা যাব না। তার মানে সার্ক বিমস্টেক ইস্যু আসলে আমরা সবসময় দুইটার পক্ষেই থাকবো। আমরা প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি ব্যবহার করতে পারি, বা আমরা নিরপেক্ষভাবে কিভাবে দুইটার থেকে স্বার্থ আদায় করতে পারি সে বিষয়টা নিয়ে আসবো। সার্ক এবং বিমস্টেকের মধ্যে তুলনামূলক আমরা একটা বিশ্লেষণ করব। আপনাদের আমি একটা শর্টকাট ফর্মুলা দিচ্ছি বিশ্লেষণের জন্য। যখন এরকম দুইটা সংগঠন আসবে বা আন্তর্জাতিক দুইটা বিষয় আসবে যার মধ্যে আপনাকে তুলনা করা লাগতে পারে, এটা বিশেষ করে সংগঠনের জন্য বেশি প্রযোজ্য। IOMG PRE, এটা কি?
এটা হচ্ছে ইনিশিয়েটিভ বা আইডেন্টিফিকেশন। এই সংস্থাটা কিভাবে শুরু হলো, সূচনাটা কিভাবে হলো, সেটা আই। ও হচ্ছে অবজেক্টিভ, উদ্দেশ্য, সেই সংস্থাটির উদ্দেশ্য কি সেটা নিয়ে লিখবেন। তারপর আপনার হচ্ছে এম মানে হচ্ছে মেম্বার, সংস্থাটির মেম্বার বা সদস্য দেশগুলো কি। জি হচ্ছে জিওগ্রাফি, মানে হচ্ছে এটা ভৌগোলিকভাবে কোন অঞ্চলে অবস্থিত। আর পি হচ্ছে পলিটিক্স বা জিও পলিটিক্সও বলতে পারেন, যে ভূ রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে তারা কিভাবে প্রভাব ফেলছে। আর আর হচ্ছে রিসেন্ট, মানে সাম্প্রতিক কি বিষয় আছে এই দুইটার মধ্যে, সাম্প্রতিক কি ঘটনা ঘটেছে। আর অবশ্যই অবশ্যই ই মানে ইকোনমি, অর্থনীতি বিষয়টা অবশ্যই আসবে। পৃথিবীতে যত দ্বন্দ্ব, তার পিছনে সবচেয়ে বড় একটা ভূমিকা হচ্ছে অর্থের। আচ্ছা, তাহলে সার্ক, সার্ক কি, এটার প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশ 1985 সালে শহীদ প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে সার্ক প্রতিষ্ঠিত হয়। আর বিমস্টেক প্রতিষ্ঠিত হয় 1997 সালে। আপনি এটার উদ্ভব দিয়ে দিলেন। আর সার্ক হচ্ছে আপনার মূলত দক্ষিণ এশিয়া ভিত্তিক। আর বিমস্টেক কি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করার কাজ করে। তাহলে সার্ক আছে কিন্তু দক্ষিণ এশিয়াতে, আর বিমস্টেক হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ ও পূর্ব এশিয়া, এই দুইটার ভৌগোলিক অংশকে যুক্ত করবে। আর সার্কের উদ্দেশ্যটা কি, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই দেখেন সোসিও ইকোনমিক, সামাজিক ও অর্থনৈতিক, এই যে সিজিটি, এই বিষয়গুলো কিন্তু প্রায় আসছে। দেখেন সিজিটি যে ফর্মুলাটা আপনাদের শেখানো হয়েছে, সামাজিক অর্থনৈতিক অগ্রগতি। আর বিমস্টেক কি, দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সেতু বন্ধন। এখানে বিমস্টেকে কিন্তু প্রযুক্তিগত বিষয়টাকেও একটু প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, এখন সদস্য সংখ্যা দেখেন, সার্কের 8টা, বিমস্টেকের 7টা। মূল পার্থক্যের বিষয়টা হচ্ছে সার্কের যে পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান ছিল, এই তিনটার পরিবর্তে বিমস্টেকের মিয়ানমার এবং থাইল্যান্ড আছে। আপনি যদি 7-8টা দেশের নামও লিখতে না পারেন, এই পার্থক্যের যে দেশটা আছে সেটা লিখবেন পরীক্ষায়, যে সদস্য দেশ 8টি, যার মধ্যে অন্তর্ভুক্ত পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। বাংলাদেশের নামও দিতে পারেন। আর এখানে 7টি, যার মধ্যে অন্তর্ভুক্ত মিয়ানমার এবং থাইল্যান্ড, মানে ডিফারেন্সটা উল্লেখ করলেন, যেটা দুই দেশের মধ্যে কমন নাই এরকম। আচ্ছা, তারপর এই বিষয়গুলো পড়লেই বুঝবেন। আমি শুধুমাত্র কি পয়েন্টগুলো হিট করি। সিদ্ধান্তের ভিত্তি একটু দেখি। সার্কে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতি, সবার সম্মতি প্রয়োজন। বিমস্টেকেও সর্বসম্মতি নেওয়া হয়, তবে বিমস্টেক কার্যক্ষেত্রে দেখা গেছে তুলনামূলকভাবে নমনীয়তা দেখা গেছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা তুলনামূলক বিমস্টেকে সহজ হয়েছে। আর সাম্প্রতিক প্রেক্ষাপট যদি বলা হয়, তাহলে ভারত এবং পাকিস্তান দ্বন্দ্বের কারণে 2016 সালের পর থেকে সার্কের আর কোনো সম্মেলন হয় নাই। কেন হয় নাই? 2016 সালের সম্মেলনটা ছিল ইসলামাবাদে, ইসলামাবাদ পাকিস্তানে। এখন বলেন, ভারতের ক্রিকেট দল যেখানে পাকিস্তানে আহ, খেলতে যাইতে চায় না, সেই জায়গাতে উচ্চ পর্যায়ের কূটনীতিবিদরা কিভাবে সম্মেলন করতে যায়। এই কারণেই আসলে সম্মেলনটা করা সম্ভব হয় নাই এবং সার্ক প্রায় স্থবির হয়ে পড়েছে আর কি। অপরদিকে বিমস্টেকের কিন্তু নিয়মিত শীর্ষ সম্মেলন হচ্ছে, আঞ্চলিক সহযোগিতায় তারা ভূমিকা রাখছে। আর এখানে আরেকটা বিষয়, অর্থনীতির যে বিষয়টা, সার্কের অর্থনীতি বা মোট বাণিজ্য বিশ্ব বাণিজ্যের 5%-এরও কম। আর বিমস্টেক কিন্তু বিশ্ব বাণিজ্যের প্রায় 7% প্রতিনিধিত্ব করে। মানে আমরা খুবই সুন্দরভাবে সংক্ষেপে একটা তুলনা শিখলাম। এখন এখানে প্রাসঙ্গিকভাবেই কিন্তু ম্যাপটা চলে আসে, মানচিত্রটা চলে আসে। আমি আপনাদেরকে ম্যাপটার একটু ডিফারেন্সটা দেখাই। দেখেন, সার্ক সাউথ এশিয়া, সাউথ এশিয়া দেশগুলোর মধ্যে দেখেন এখানে মায়ানমারটা নাই। 8টি দেশ। আমরা আগামীকালকে এই মানচিত্র আঁকানো শিখব, এই আন্তর্জাতিকের মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্র আঁকানো আগামীকালকের লেকচারে শিখব। তো এই দুইটা পার্থক্যের মধ্যে খুব সহজভাবে বিমস্টেকের পার্থক্য যেটা করা যায়, দেখেন বিমস্টেক গড়ে উঠেছে কিন্তু বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। এখন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যেহেতু গড়ে উঠেছে, আপনি দেখেন বঙ্গোপসাগর এরিয়াটা কতটুকু, ভারত মহাসাগরের এই অংশটা, এই অংশটা বঙ্গোপসাগর। এবং উপসাগর কেন, দেখেন এই যে ভারত মহাসাগরের এই অংশটা, এই অংশটা হচ্ছে আপনার 3 দিকে স্থল আর বাকি দিকে উন্মুক্ত, এই 3 দিকে স্থল বলে এটা হচ্ছে উপসাগর না। এখন এই উপসাগরকে কেন্দ্র করে
বা এই উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে, এখন দেখেন এখানে আছে কে, ভারত আছে, বাংলাদেশ আছে, এই পাশে মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, এখানে শ্রীলঙ্কা আছে, আর মালদ্বীপ ওই পাশে। তার মানে মালদ্বীপ কিন্তু বিমস্টেকের মধ্যে নাই। এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, বে অফ বেঙ্গলের পাশে তারা নাই, তারা একটু দূরে। তাহলে এই দেশগুলা পাইলাম। আর আর দুইটা দেশ আছে, নেপাল এবং ভুটান। কেন তারা থাকতো দেখেন, তারা যদি সমুদ্রপথে বাণিজ্য করতে চায়, তারা কি, তাদের জন্য শর্টকাট পথ কোনটা? এই যে ভুটান থেকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করা, নেপাল থেকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করা। তার মানে বে অফ বেঙ্গলে আসতে গেলে তাদেরকে কিন্তু বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করা তাদের জন্য সবচেয়ে সহজ। তাহলে বলা হচ্ছে যে বাংলাদেশ, এই যে ল্যান্ডলক কান্ট্রি, নেপাল এবং ভুটানের জন্য কি হইতে পারে, গেটওয়ে হইতে পারে সমুদ্রপথে বাণিজ্য করার জন্য। কেন? কারণটা হচ্ছে সারা বিশ্বের যত বাণিজ্য হয়, সবচেয়ে বেশি বাণিজ্য হয় সমুদ্রপথে, সবচেয়ে বেশি কম খরচ সমুদ্রপথে। তার মানে বাণিজ্যে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে সমুদ্রপথে বাণিজ্য করতে হবে। এই কারণে কিন্তু এই বাংলাদেশের সমুদ্র বন্দরগুলা নেপাল এবং ভুটানের কাজে লাগাইতে পারে, যেই জায়গাতে বাংলাদেশ কিন্তু এখানে বড় ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশের স্বার্থ বজায় রাখতে পারে। তাহলে এই দেশগুলো এখানে আসলো। তাহলে স্বাভাবিকভাবেই দেখেন আফগানিস্তান এবং পাকিস্তান, এই দেশগুলো কিন্তু এই বে অফ বেঙ্গলে নাই। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো নিয়ে অনেক কনফিউশন হয় যে বিমস্টেক এবং সার্কের মধ্যে দেখবেন এক অঞ্চলের দেশ আপনি আরেক অঞ্চলে ঢুকাই ফেলছেন। ঠিক এইভাবে জিওগ্রাফির সাথে এবং চাইলে শর্টকাট ভাবেও আপনি মনে রাখতে পারেন, যাতে করে ভুল না হয়। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সার্ক ও বিমস্টেকের ভূমিকা ও প্রয়োজনীয়তা লিখতে হবে। এখন দেখেন এখানে আমি এমন ভাবে অ্যান্সারটা লিখেছি, সার্কের ভূমিকা বা বিমস্টেকের, যেটাই বলুক আপনি পরীক্ষাতে লিখতে পারবেন। অথবা যদি বলে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সার্কের প্রয়োজনীয়তা আছে কিনা বা সার্ক পুনর্জাগরণের প্রয়োজনীয়তা আছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পয়েন্টগুলাই ব্যবহার করতে পারবেন। তাহলে প্রথমেই কি, এই সার্ক বা বিমস্টেক যেগুলোই বলেন, এগুলো কিন্তু সংলাপ ও আস্থা গঠন, রাজনৈতিক সংলাপ ও আস্থা গঠনের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এখানে কিন্তু যে কোনো দেশ তাদের মধ্যে বাণিজ্য বলেন বা তাদের কূটনীতি বলেন বা তাদের দুই দেশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলো সমাধানে কিভাবে একত্রে কাজ করে, সেই একত্রে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম প্রদান করতেছে। তারপর আঞ্চলিক শান্তি, এই যে বললাম দুইটা দেশের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে বা পারস্পরিক কোনো অবিশ্বাস থাকে, সেই অবিশ্বাসগুলো নিয়ে কাজ করার জন্য তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এই সার্ক বা বিমস্টেক ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে ভারসাম্যের রাজনীতি। দেখেন এখানে কিন্তু সার্কের ক্ষেত্রে ভারতের একক প্রভাব বেশি, তারা প্রায় পাকিস্তানের সাথে সার্কের দ্বন্দ্বের লিপ্ত বা আছে। কিন্তু বিমস্টেকে যেহেতু পাকিস্তান নাই, সার্ক এবং ভারত ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বের এরকম কোনো ইস্যু নাই। এখানে কিন্তু ভারত সবসময় চেষ্টা করে বিগ ব্রাদার সিনড্রোম, মানে ভারত সবসময় চেষ্টা করে যে আমি তোমাদের বড় ভাই, আমাকে মেনে চলো, এরকম ভারতের একটা টেন্ডেন্সি আছে। আঞ্চলিক নিরাপত্তা, তাহলে সার্ক এবং বিমস্টেক তারা যেহেতু একত্রে কাজ করতেছে, তার একত্রে কিন্তু তারা যে এই যে টেরোরিজম বা সন্ত্রাসবাদী কোনো সংগঠন যদি থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু একত্রে কাজ করতে সক্ষম হবে। তারপর অবশ্যই এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, আমরা কিন্তু পড়ছি যে সার্কের কৃষি কেন্দ্র কোথায়, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়। তার মানে তারা এই দুর্যোগ নিয়ে কাজ করতেছে, তারা কৃষি নিয়ে কাজ করতেছে, তারা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতেছে, তারা মানব নিরাপত্তা নিয়ে কাজ করতেছে, তাদের জলবায়ু কেন্দ্র আছে, তার মানে তারা জলবায়ু প্রভাব মোকাবেলায় কাজ করতেছে। এই যে ট্রিলির সময় যে পড়ে আসছেন সার্কের কৃষি কেন্দ্র, জলবায়ু কেন্দ্র, প্রযুক্তি কেন্দ্র, যেটাই পড়ছেন না কেন, সেই কেন্দ্রগুলোর রেসপেক্টেই কিন্তু আপনি মনে করলে তারা কি কাজ করে, সেই কথাগুলো আপনি এখানে লিখতে পারবেন। আর ভূ রাজনৈতিক সংযোজন কি, তারা কিন্তু স্থানীয়ভাবে এশিয়া বলেন বা দক্ষিণ এশিয়া বলেন, এদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত করতে সক্ষম হচ্ছে। এই যে বঙ্গোপসাগর ব্যবহার করে বিশ্ব বাণিজ্য বা সারা বিশ্বে সহজে কিন্তু ছড়ায় পড়তেছে। এই এলাকাটা আসলে জোন অফ পিস অ্যান্ড প্রসপারিটি হিসেবে গড়ে উঠতে সক্ষম হচ্ছে। আর এটা তো বললাম জলবায়ু এবং টেকসই উন্নয়নেও তারা একত্রে কাজ করতে পারতেছে।
আর অর্থনৈতিক উন্নয়নে কিভাবে তারা ভূমিকা রাখতেছে দেখেন, এই যে আপনারা সাপটা চুক্তি পড়ে আসছেন ট্রিলির সময়ে, তাহলে সেটা কেন এখন উল্লেখ করবেন না যে সাপটা একটা সাউথ এশিয়ান একটা ফ্রি ট্রেড এরিয়া চুক্তি বাস্তবায়ন হয়েছে, যদিও এটার সঠিকভাবে এখনো কার্যকর হয় নাই, বাট চুক্তি তো হয়েছে, অগ্রসর হয়েছে। আবার বিমস্টেকও কিন্তু মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে, তারাও চেষ্টা করতেছে যাতে শুল্ক মুক্ত ভাবে একজন আরেকজনের সাথে বাণিজ্য করতে পারে। আর বাণিজ্য বিনিয়োগে আপনারা এই যে ডাটাগুলো ব্যবহার করতেই পারেন যে সার্কের বাণিজ্য কিন্তু বিশ্ব বাণিজ্যের প্রায় 5% এবং বিমস্টেকের প্রায় 7%-এ পৌঁছেছে। আঞ্চলিক সংযোগ দেখেন, এই সার্ক এবং বিমস্টেকে কিন্তু সড়ক, রেল এবং নৌ সংযোগ পরস্পরের সাথে বৃদ্ধি করতেছে। এই যে বিআরআই প্রকল্পও আছে, যেখানে আঞ্চলিকভাবে বিমস্টেক বা সার্ক একজন এক দেশ আর এক দেশের সাথে সংযুক্ত হচ্ছে। এই বিমস্টেকের কিন্তু একটা মোটর ভেহিকল এগ্রিমেন্টও আছে তারা। তো এই এগ্রিমেন্ট গুলো যদি মনে রাখতে পারেন খুবই ভালো, না রাখতে পারলেও খুব বেশি সমস্যা নাই। ইভেন বিমস্টেকের একটা মাস্টার প্ল্যান আছে ট্রান্সপোর্টের জন্য, যেটা 2024 থেকে 30-এর মধ্যে তারা বাস্তবায়নের চেষ্টা করতেছে। তারা সড়ক পথে যোগাযোগ করতে চায়, তারা রেল সংযোগ চায়, তারা এক দেশ আরেক দেশের বন্দর ব্যবহার করতে চায়, বিদ্যুৎ সংযোগে তারা উন্নত হইতে চায়। এভাবে তারা কি করবে, একটা কানেক্টেড হাব প্রতিষ্ঠা করবে। তারপর হচ্ছে আপনার শক্তি ও জ্বালানি সহযোগিতা, যে নবায়নযোগ্য শক্তিতে তারা একসাথে উদ্যোগ নিচ্ছে। তারা এক দেশ আরেক দেশের সাথে আন্তদেশীয় বিদ্যুৎ বাণিজ্য তারা প্রতিষ্ঠা করতে চায়। আর অবশ্যই তারা দারিদ্র বিমোচন বলেন বা দেশের মানব উন্নয়নে কাজ করতে চাই। ইভেন সার্কের একটা ডেভেলপমেন্ট ফান্ডও আছে, যারা শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য খাতে কাজ করছে, তারা নারী উদ্যোক্তা নিয়ে কাজ করতেছে, তারা ক্ষুদ্র ঋণে সহায়তা করতেছে। আর বঙ্গোপসাগরের কথাটা তো আসতেছেই বারবার, প্রযুক্তি উদ্ভাবনে একসাথে কাজ করতেছে। তবে সার্কের তুলনায় কিন্তু বিমস্টেক প্রযুক্তি খাতে আরো বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করতেছে। কৃষি ও খাদ্য নিরাপত্তায় কাজ করতেছে একত্রে। সার্কের কিন্তু একটা ফুড ব্যাংকও আছে, তো এই আপনি ফুড ব্যাংকের নামটা এখানে নিয়ে আসতে পারেন। আর সবশেষে যে কথাটা আপনি উল্লেখ করতে পারেন, পর্যটন। সার্ক এরিয়াতে আপনি চিন্তা করেন বাংলাদেশে যত পর্যটন এরিয়া আছে এবং অন্যান্য দেশে যে পর্যটন এরিয়া আছে, এই পর্যটন এরিয়া বিশ্ববাসীকে আকৃষ্ট করতে পারে। আমাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলো আছে, সাংস্কৃতিক বিনিময় হচ্ছে আমাদের ভারত উপমহাদেশে, কিন্তু সংস্কৃতির কি বলা যায়, একটা খুবই বৈচিত্র্যপূর্ণ একটা সংস্কৃতি আর কি। ব্লু ইকোনমি এবং সমুদ্র শক্তির ভূমিকা তো আছেই। এখন এরপরে তাহলে প্রশ্ন করা হলো, সার্ক বা বিমস্টেক কে হবে কার্যকর বিকল্প? এখন সার্কের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রশ্নের উত্তর যাই লিখি না কেন, আমরা শেখার সময় পক্ষ বিপক্ষ সব ধরনের যুক্তি শিখবো আর কি। তো দেখেন সার্কের পক্ষ কি, সার্ক হচ্ছে আমাদের কিন্তু আঞ্চলিক সংহতির একটা ঐতিহাসিক, মানে খুবই পুরনো 1985 সালের সংগঠিত, বা বলা যায় এই দক্ষিণ এশিয়ার প্রথম একটা জোট আমরা বলতে পারি, বা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা প্রথম উল্লেখযোগ্য জোট বলতে পারি সার্ক। ঐতিহাসিক ভাবে এটা একটা গুরুত্ব বহন করে। এটা কিন্তু বাংলাদেশের একটা কূটনৈতিক গৌরব, কারণ এই সার্কের প্রতিষ্ঠা আমরা নিজেরা সার্ককে প্রতিষ্ঠা করেছি, যেটা বাংলাদেশের কূটনৈতিক একটা মানে সফলতার প্রতীক বলা যায়। আচ্ছা, এখানে আরো পয়েন্ট আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি সংক্ষেপে আলোচনা করি। দক্ষিণ এশিয়ার পরিচয় সৃষ্টি, সাউথ এশিয়ান আইডেন্টিটি সৃষ্টি করতেছে তারা। একটা ডায়লগ প্ল্যাটফর্ম কি, এটা হচ্ছে যে আলোচনার একটা কেন্দ্র, ডায়লগ প্ল্যাটফর্ম, যে এখানে সমঝোতা হইতে পারে, এখানে বিভিন্ন ইস্যুতে একজন আরেকজনের সাথে কথা হইতে পারে, এরকম আর কি। তারপর হচ্ছে জনগণের সংযুক্ত হবে এখানে, আমরা এই যে সাপটা চুক্তিগুলো নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্যোগগুলো আসতে পারে, কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, যেহেতু আলোচনা হয়েছে আমি আর বিস্তারিত না বলি। ভবিষ্যৎ সম্ভাবনার কথাগুলো নিয়ে আসতে পারি, আমরা পরবর্তীতে আরো বেশি অর্থনৈতিক ব্লক প্রতিষ্ঠা করব, এই ধরনের সম্ভাবনা দেখাইতে পারি। আর এখানে বলেছি যে বিশ্বের প্রায় 20% জনসংখ্যা কিন্তু আছে আমাদের এই দক্ষিণ এশিয়াতে। এখন সার্কের বিপক্ষে যুক্তিগুলো কিরকম আসতে পারে, প্রথম যে সমস্যা হলো ভারত পাকিস্তান বৈরিতা, যেটা আলোচনা হইলই যে 2016 সালের পর থেকে কিন্তু সার্ক কি হয়েছে, একটা ডোরম্যান্ট
সিদ্ধান্ত গ্রহণের ঐকমত্যের একটা বড় বাধা। কেন ঐকমত্য বড় বাধা? কারণ এখানে সবার সম্মতি প্রয়োজন। এখন চিন্তা করেন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভারত এবং পাকিস্তান সম্মতি প্রকাশ করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। রাজনৈতিক সদিচ্ছা তো আছেই, যার কারণে এই যে এটা একটা টক শপ বা ওই যে টঙের দোকানে যেরকম আমরা চা খেতে খেতে আড্ডা দিই, এরকম একটা সংগঠনে পরিণত হয়েছে আর কি। তারপর চীনের অনুপস্থিতি দেখেন, দক্ষিণ এশিয়াতে কিন্তু চীনের উপস্থিতি একটা বড় ভূমিকা পালন করে। সার্ক বলেন বা বিমস্টেক বলেন, চীন কিন্তু এখানে সদস্য দেশ হিসেবে নাই, যার কারণে ভারতের সাথে টেক্কা দেওয়ার মতো একটা বড় শক্তি বা অনুপস্থিতি আর কি। আবার চীন কিন্তু এর সাথে থাকলে এটার জিডিপি বলেন বা অর্থনৈতিক সক্ষমতা বলেন বা যে কোনো সামরিক সক্ষমতা বলেন অনেক বৃদ্ধি পাবে। আবার আরেকটা বড় সমস্যা কি, সার্ক বলেন বা বিমস্টেক বলেন, তারা অনেক নীতি নেয়, তারা অনেক পরিকল্পনা করে, কিন্তু সেটা আসলে কার্যকরভাবে সেটার বাস্তবায়ন করাটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বা বিভিন্ন সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে। আর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা আছে। এই যে নেপালে কিছুদিন আগে তাদের রাষ্ট্র প্রধান যে পরিবর্তন হয়ে গেল, মালদ্বীপের অস্থিরতা আছে, তারপর আপনার হচ্ছে আফগানিস্তানের সংকট আছে। এই যে অভ্যন্তরীণ যে অস্থিতিশীলতা, এইটা সার্কের কার্যক্রমে অবশ্যই প্রভাব ফেলছে। তারপর নিরাপত্তা সহযোগিতা ব্যর্থতা দেখেন, এই সংগঠনগুলো কিন্তু আপনার অর্থনৈতিক, প্রযুক্তিগত বা বাণিজ্যিক বা সামাজিক এই ক্ষেত্রেই সীমাবদ্ধ। তারা কিন্তু নিরাপত্তা নিয়ে আহ, খুব বেশি কাজ করতেছে না, বড়জোর সন্ত্রাসবাদ ঠেকানো পর্যন্তই। এর বাইরে আসলে খুব বেশি শক্তিশালী কাঠামো তাদের পক্ষে গঠন করা সম্ভব হয় নাই। আচ্ছা, এখানে এই যে বঙ্গোপসাগরে বৈদেশিক প্রভাব আসতেছে, আমরা আইপিএস কোয়াড ইস্যুগুলো নিয়ে আসতে পারি বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। আর প্রযুক্তি উদ্ভাবন, বরাবরই বলে আসতেছি যে সার্ক কিন্তু প্রযুক্তি এবং উদ্ভাবনে পিছিয়ে। তারা সেই ঐতিহ্যগত 1990 এর দশকে যে প্রযুক্তিগুলো ছিল সেই প্রযুক্তিগুলো নিয়ে এখনো কাজ করতেছে। তারা আসলে এখনো স্মার্ট প্রযুক্তিগুলোর দিকে সেভাবে নজর দেয় নাই। আর যেহেতু এই সার্কের সম্মেলন হচ্ছে না, আলোচনা হচ্ছে না, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, এই কারণে বৈশ্বিক প্রেক্ষাপটে সার্কের গুরুত্ব কমে যাওয়া শুরু করেছে। যার কারণে বলা হচ্ছে যে সার্ক স্লিপিং জায়ান্টে পরিণত হচ্ছে কিনা সেটা ভেবে দেখার বিষয়। এখন দেখেন বিমস্টেকের পক্ষে যুক্তি আমরা কি দিতে পারি। যুক্তি দেখেন, সার্ক বলেন বা বিমস্টেক বলেন, যখন পক্ষের যুক্তি বা বিপক্ষের যুক্তি এখন কিন্তু প্রায় কাছাকাছি। যেহেতু আমি অলরেডি আলোচনা করেছি, শুধুমাত্র পার্থক্যগুলা যে রূপ আছে সেটা আমি একটু উল্লেখ করি। যেমন বিমস্টেকের একটা বড় পার্থক্য, এটা শুধু দক্ষিণ এশিয়া না, এটা দক্ষিণ পূর্ব এশিয়াকেও সংযুক্ত করতেছে। তারপর আরেকটা, বিমস্টেকের শক্তি কি, রাজনৈতিক ভাবে নিরপেক্ষ। সাধারণত বিমস্টেক রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণের সময় ভারত পাকিস্তানের মতো বৈরিতা থাকবে না, এবং বিমস্টেকে তো পাকিস্তান নাই। তারপর ব্লু ইকোনমির একটা সম্ভাবনা আছে, যেহেতু এটা গড়েই উঠেছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। তারপর এদের এই যে মাস্টার প্ল্যানের কথা বললাম, তারা সড়ক, রেল ও বন্দর পথে সংযোগ স্থাপন করছে। আচ্ছা, বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ দেখেন, আপনার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মোট জিডিপি কিন্তু প্রায় $4 ট্রিলিয়ন। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় শক্তি, বিমস্টেক বলেন বা স্যাট বলেন, যেটাই বলেন। আর বাংলাদেশ বিমস্টেকের কেন্দ্রে অবস্থান করছে, যেটা আমরা কিন্তু মানচিত্রে দেখাইলাম যে বাংলাদেশের অবস্থানটা বঙ্গোপসাগরের এমন একটা জায়গায় যে কেন্দ্রে বলা যায়। নেপাল, ভুটান এই দেশগুলো কিন্তু বন্দর ব্যবহার করতে গেলে বাংলাদেশই তাদের জন্য উল্লেখযোগ্য একটা অবস্থান। আচ্ছা, এখন আমরা বিমস্টেকের বিপক্ষে কিছু যুক্তি দেখি। বিমস্টেক কি, সীমিত সদস্য, যেটা বললাম যে আমাদের সদস্য কম, এখানে পাকিস্তান নাই, আফগানিস্তান নাই, চীন নাই, মালদ্বীপ নাই। তো সদস্য বাড়াইতে পারলে আরো ভালো হয়, সদস্য যত বেশি হবে তত সংগঠনটার গুরুত্ব বাড়বে। তারপর বিমস্টেকের জন্য কিন্তু এখনো কোনো কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তি গ্রহণ করা সম্ভব হয়নি। অতিরিক্ত ভারত নির্ভরতা, এটাও কিন্তু বিমস্টেকের একটা দুর্বলতা। দেখা গেছে এই বে অফ বেঙ্গলের ছোট ছোট যে দেশগুলো আছে, বিশেষ করে আপনার নেপাল, ভুটান এই দেশগুলো কিন্তু ভারতের উপর বিভিন্নভাবে নির্ভরশীল।
এবং ভুলেও এখানে কিন্তু বাংলাদেশের উদাহরণ দিবেন না। এটা কিন্তু আমি পূর্বে বহুবার বলেছি, নেতিবাচক কোনো ইস্যু আসলে সেই ইস্যুতে বাংলাদেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যাবে না। আপনার ভারত নির্ভরতার কথা আসতেছে, আপনি নেপালকে হাইলাইট করেন, আপনি ভুটানকে হাইলাইট করেন, আপনি প্রয়োজনে আফগানিস্তানকে হাইলাইট করতে পারেন। প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেখেন, আমাদের বিমস্টেকের যে সদর দপ্তর সেটা তো ঢাকায় অবস্থিত, এটা আমরা সবাই জানি। যেহেতু ঢাকায় অবস্থিত, আপনি এখান থেকে একটা সুবিধা নিয়ে নিলেন। সুবিধা নিলেন যে বিমস্টেকের সদর দপ্তর যে ঢাকায় অবস্থিত, এখানে পর্যাপ্ত জনবল এবং বাজেটের ঘাটতি আছে। আপনি বলে দেন যে এখানে পর্যাপ্ত জনবল প্রয়োজন, এখানে বাজেট আরো বাড়ানো প্রয়োজন, একই সাথে কিন্তু দেশের জন্য সেটা উপকারে আসবে। চীনের অনুপস্থিতিতে বলা হয়েছে বঙ্গোপসাগরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, আইপিএস ইস্যু আসবে, কোয়াড ইস্যু আসবে, এশিয়ানভুক্ত দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা আসবে। আর দীর্ঘমেয়াদী কৌশলগত ভিশনের অভাব, এই সার্ক বলেন বা বিমস্টেক বলেন, এদের কিন্তু স্পষ্ট কোনো ভিশন নাই যে দীর্ঘমেয়াদে আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে কি হইতে পারে। ধরেন বিশ্ব যেরকম এসডিজি গোল প্রয়োগ করছে, বাংলাদেশের যেরকম ভিশন 2041 আছে যে আমরা 2041 সালে কোথায় যাব, সার্ক এবং বিমস্টেকের এরকম নির্দিষ্ট কৌশলগত ভিশনের অভাব যে তারা 41 সালে কোথায় দেখতে চায় নিজেদেরকে। তো আপনি এখানেও একটা সুপারিশ দিয়ে দিতে পারেন, নির্দিষ্ট ভিশন প্রয়োজন। এখন এই আমরা পক্ষে বিপক্ষে আলোচনা করলাম, এখন দেখি কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কৌশল। আমরা অলরেডি যা আলোচনা করছি এইটার প্রেক্ষিতেই কিন্তু বলতে পারি আমাদের কি করতে হবে। আমরা কিন্তু জেনে গেছি অলরেডি কি করতে হবে। আমাদের রাজনৈতিক সদিচ্ছা বাড়াইতে হবে, সার্ক এবং বিমস্টেক উভয়ের জন্য একটা উইন উইন মডেল তৈরি করতে হবে, যাতে দুই পক্ষই কি হয়, জয় হয়, দুই পক্ষেরই জয় হয়। আমরা ব্যাক চ্যানেল কূটনীতি ব্যবহার করতে পারি। তারপর বিমস্টেকের যে খাতগুলো আছে এর মধ্যে জ্বালানি, পরিবহন, প্রযুক্তি, এই খাতগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের দেখাইতে হবে। মুক্ত বাণিজ্য চুক্তি যে বললাম কার্যকর হয় নাই, আমরা একটা টার্গেট দিয়ে দিতে পারি যে আগামী 5 বছরের মধ্যে আমরা একটা মুক্ত বাণিজ্য চুক্তি চাই, বা আগামী 20 বছরে অচলাবস্থা ভাঙতে হবে আমাদেরকে। তারপর মধ্যস্থতাকারী কূটনীতি, যদি আপনি এখানে বাংলাদেশের অবস্থান উল্লেখ করেন, আপনি এখানে বলে দেন যে অন্যান্য দেশের যে সমস্যাগুলো আছে তাদের সমাধানের জন্য বাংলাদেশ এখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে জলবায়ু অভিযোজনে একত্রে কাজ করা যাইতে পারে। নবায়নযোগ্য শক্তি, যেহেতু আমাদের সমুদ্র আছে, বঙ্গোপসাগর, সমুদ্র থেকে কিন্তু নবায়নযোগ্য শক্তি পাওয়া সম্ভব। এই নবায়নযোগ্য শক্তি কিভাবে আহরণ করা যায়, এই নবায়নযোগ্য শক্তি আহরণ করে প্রয়োজনে একটা রিনিউয়েবল এনার্জি গ্রিড এখানে স্থাপন করা যেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পারস্পরিক সহাবস্থান। বিমস্টেক সার্কের বিকল্প নয়। সার্ক দক্ষিণ এশিয়ায় আর বিমস্টেক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃত সহযোগিতা নিশ্চিত করবে, এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তাহলে শেষে গিয়ে আমরা একটা কনক্লুশন কি দিয়ে দিচ্ছি, সার্ক এবং বিমস্টেক দুইটি কিন্তু আমাদের দুইটা স্বপ্ন। এটা কি, ঐক্য উন্নয়নের। আমরা একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাইতে পারি না, দুইজনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বললাম, ফ্রম কনফ্লিক্ট টু কোঅপারেশন, ফ্রম আইসোলেশন টু ইন্টিগ্রেশন, রিজিওনাল ইউনিটি ইজ দ্য নিউ কারেন্সি অফ পাওয়ার। তাহলে সার্ক ও বিমস্টেক পরস্পরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক শক্তি হিসেবে কাজ করবে। তবেই বঙ্গোপসাগর হবে আগামী শতকের বে অফ বেঙ্গল থেকে বে অফ প্রসপারিটি। আশা করি এভাবে উত্তর লিখতে পারলে আপনি খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন পরীক্ষা খাতায়। আমাদের আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু, এর জন্য দায়ী বর্তমান আন্তর্জাতিক সংকটগুলো কি কি, এই ধরনের বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কি ধরনের পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন। তাহলে দেখেন, আমরা সার্ক বিমস্টেকে কি করছিলাম, নিরপেক্ষ ছিলাম, আমরা দুই পক্ষই নিচ্ছি। এখন এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কি লাগবে না, এখন আপনি কোন পক্ষ নেবেন। দেখেন আমরা যে আলোচনা করছি, পক্ষে আলোচনা করছি, নিরপেক্ষ আলোচনা করছি, তাহলে এইটা আমরা একটু চেষ্টা করি যে কিভাবে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি ফলো করা যায়। মানে আমরা যুদ্ধ হবে কি সেটাও বলবো না, যুদ্ধ হবে না সেটাও বলবো না, আমরা এখানে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি অ্যাপ্রোচটা অনুসরণ করব। কিভাবে,
দেখেন শুরুতে আমরা কি করলাম, দ্য ডোমসডে ক্লক নাও স্ট্যান্ডস এট 90 সেকেন্ডস টু মিডনাইট। দেখেন ডোমসডে কি জানেন, আমরা যেটাকে কিয়ামত বলি সেটাকে ইংরেজিটা বলে ডোমসডে, মহাপ্রলয়। তার মানে মহাপ্রলয়টা এত বেশি সন্নিকটে, মাত্র 90 সেকেন্ড পরে মহাপ্রলয় হবে, এরকম একটা অবস্থা। আপনি ইংরেজিতে লিখতে সমস্যা হলে বাংলায় লিখবেন, হুবহু লিখতে হবে যে এমন না, মেন টার্মটা থাকবে এরকম যে মহাপ্রলয় খুবই সন্নিকটে, মাত্র 90 সেকেন্ড ধরে। এই কথাটা কে বলছে? জাতিসংঘের একটা সম্মেলনে, অধিবেশনে লাইচেনস্টাইনের একজন প্রতিনিধি বলছে। এখন প্রতিনিধির নামটা আমি কেন লিখি নাই, কারণ কঠিন নামগুলো আসলে সবসময় মনে থাকে না, এই জন্য আমি আপনাদেরকে অ্যাপ্রোচ দেখাচ্ছি। অনেক সময় যদি আপনি ব্যক্তির নামটা উল্লেখ করতে না পারেন, তাহলে আপনি বলে দেন সে কোন দেশের, লাইচেনস্টাইনের প্রতিনিধি, সেটাও যদি মনে না থাকে তাহলে আপনি ডিরেক্ট বলে দেন জাতিসংঘের অধিবেশনে এরকম একজন প্রতিনিধি বলেছিল, বিশ্ববাসীকে তিনি সতর্ক করেছেন এরকম একটা সতর্ক বার্তা দিয়ে। তিনি বলেছেন যে কি, পৃথিবী আজকে টিক টিক করা টাইম বোমা, ঠিক 90 সেকেন্ড পরে বোমাটা ফেটে যাইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমরা তাদের কথা বলবো। এখন বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কতটুকু আমরা একটু দেখি। আমরা শুরুতেই বলে দিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে এখন শূন্য বলা যায় না। দেখেন আমরা বললাম কি শূন্য বলা যায় না, মানে সম্ভাবনা হয়তো আছে। এই ঝুঁকি কি কারণে সৃষ্টি হচ্ছে? ক্যালকুলেশন আন্ডার প্রেসার। যখন কেউ চাপের মধ্যে থাকে সে তখন হিসাব করতে গিয়ে গোলমাল পাকায় ফেলে, এবং হিসাব করতে গিয়ে যখন গোলমাল হবে তখন ঝুঁকিটা বৃদ্ধি পাবে, এবং হিসাবে গোলমাল নেওয়া মানে ফলাফলে গোলমাল হবে, ফলাফলে গোলমাল হওয়া মানে তার প্রতিক্রিয়াতে গোলমাল হবে, যেটা আমরা একটু পরে আরো বিস্তারিত দেখব। এখন নিউক্লিয়ার ডিটারেন্স কি? দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ম্যাড মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন একটা নীতি ছিল, যে নীতির উদ্দেশ্য কি ছিল, যে পরস্পরের যে আপনার হচ্ছে কি বলে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো আমরা ধ্বংস করব, যাতে পৃথিবীতে আর কোনো বড় যুদ্ধ না হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র নায়করা আর এটাতে এর মধ্যে নাই, তারা এখন যুক্তি প্রদর্শনের পরিবর্তে ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত। ঠিক আমি আজকেই একটা ইয়েতে দেখতেছিলাম, সংবাদপত্রে দেখতেছিলাম, ট্রাম্প বলছে দুনিয়া 150 বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে। দেখেন তার মানে কি, শুধুমাত্র ট্রাম্পের হাতে যে অস্ত্র আছে সে দাবি করতেছে সে দুনিয়াকে 150 বার উড়িয়ে দিতে পারে। চিন্তা করেন এটা তাহলে কি আপনি এই যে এর যুদ্ধের ইস্যুতে নিয়ে আসতে পারতেছেন। এটা কিন্তু ওই যে ট্রাম্পের ম্যাডম্যান পলিসি আপনাদের পড়াইলাম না, ম্যাডম্যান পলিসিতেও কিন্তু এটা লিখতে পারেন। যেহেতু আমি এই কোডটা পেলাম ঠিক বলা যায় আজকেই, তার মানে এটাকে তো আর আগেরটাতে সংযোজন করা সম্ভব হচ্ছে না, আপনারা সেখানে ব্যবহার করতে পারেন আর কি, যে দুনিয়া 150 বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের কাছে আছে। কে বলছে? ট্রাম্প বলছে। আচ্ছা, এরপর হচ্ছে ভুল সংকেতের ঝুঁকি। সংকেত যদি ভুল হয় কি ধরনের ক্ষতি হইতে পারে চিন্তা করেন। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল, এটা আমরা সবাই জানি। রাশিয়া ওই জায়গাতে একটা ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল এবং আমেরিকা বরাবরই চাপ দিচ্ছিল রাশিয়াকে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটা সরায় নেওয়ার। এটা নিয়ে একটা তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং খুবই ক্রাইসিস তৈরি হয়েছিল একটা। ওই সময়ে একটা মানে সূক্ষ্ম একটা সংকেত ছিল। সংকেতটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের এক গার্ড হঠাৎ করে রাতের আকাশে একটি ছায়া দেখতে পায়। এই ছায়াটা দেখে তার কাছে মনে হয়েছে যে এটা সোভিয়েতের একটা মিসাইল, এবং সে সোভিয়েতের মিসাইল মনে করে সে একটা সংকেত দিয়ে দিছে। এখন এই সংকেত পাওয়ার পরেই আমেরিকা তখন পারমাণবিক অস্ত্রে সজ্জিত একটা বিমান তাদের আকাশে উড্ডয়নের জন্য ঠিক প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আপনি চিন্তা করেন, একটা ছায়া দেখে মনে করলো যে হয়তো সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করতেছে, তারা পারমাণবিক প্রস্তুতি পর্যন্ত নিয়ে ফেলছে, তারা অ্যাটাক করে ফেলবে। তাহলে এই যে দেখেন, ছোট্ট একটা ছায়া থেকে বা ছোট্ট একটা ভুল সংকেত থেকে আপনার পারমাণবিক যুদ্ধের মতো একটা বড় ইস্যু কিন্তু তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা বিশ্বকে কিন্তু ধ্বংসের মুখে ফেলতে পারত। সো সংকেতটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো বর্তমানেও এরকম ছোট একটা ঘটনা, ছোট একটা সংকেত, ছোট একটা ভুল সংকেত বড় ধরনের যুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ শুরু করে ফেলতে পারে।
তারপর জিরো সাম গেম। জিরো সাম কি? বর্তমানে প্রত্যেকটা দেশ চেষ্টা করতেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, অন্যদের ক্ষতি হয় হোক, আমাদের লাভ হইতে হবে। এই কারণে কিন্তু পরাশক্তিগুলো, এই মানসিকতার কারণে বিশ্ব এখন সংকটের মুখে। হাইপারসনিক যুগ। রাশিয়ার কাছে এমনও ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতিরও 10 গুণ। এখন শব্দের গতিরও 10 গুণ হওয়ার কারণে সমস্যাটা কোথায়? ধরেন আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন যুদ্ধ হইতো কি দিয়ে? ঘোড়া দিয়ে, মানুষ দিয়ে, পদাতিক বাহিনী। তারা কি করত? এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হয়তো হাঁটতো, হেঁটে হেঁটে গিয়ে তাদের যুদ্ধ করতে হয়েছে। তার মানে অনেক সময় এমন হয়েছে যে যুদ্ধের সময় রওনা দিয়েছে একটা সংকেত জানার পরে, কিন্তু মাঝপথে তারা জানে যে এটা আসলে ভুল ছিল, যুদ্ধ হয় নাই, ফেরত আসছে। এখন রাশিয়ার কাছে যখন 10 গুণ দ্রুত, শব্দের চাইতে 10 গুণ দ্রুত একটা ক্ষেপণাস্ত্র আছে, রাশিয়ার কাছে যদি একটা ভুল সংকেত থাকে, সেই সংকেতের কারণে রাশিয়া যদি এরকম একটা ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেই ক্ষেপণাস্ত্র ব্যাক করার সময়টি কি তারা হাতে আর আছে? নাই। তার মানে কি হলো? এই যে এত দ্রুত গতির একটা যুগ চলে আসলো, রিয়াকশন টাইমটা এত বেশি কমে গেল, যার কারণে খুব মানে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে খুব দ্রুত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে, এবং বিশ্ব কিন্তু খুব দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যেতে পারে। তারপর দেখেন সাইবার যুদ্ধ বর্তমান সময়ের কিন্তু খুবই বড় একটা সমস্যা আর কি, যে সবকিছুই এখন প্রযুক্তির মধ্যে, সবকিছু এখন এআই পরিচালিত। এখন চিন্তা করেন, ধরেন কোন এক জায়গাতে ক্ষেপণাস্ত্র আপনার সংকেতটা বা অ্যাটাকটা আপনার নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি দ্বারা। এখন চিন্তা করেন, সেই প্রযুক্তি যদি কেউ হ্যাক করে, হ্যাক করার পরে সেখান থেকে লঞ্চ বাটনটা ক্লিক করতে পারে, তাহলে চিন্তা করেন ওই দেশের কি আর সেটা নিয়ন্ত্রণ করা লাগতেছে? লাগতেছে না। জাস্ট অন্য কেউ একজন সেটার থেকে কমান্ড দিয়ে যুদ্ধর সূচনা করে দিতে পারে। সো এই ধরনের সম্ভাবনা কিন্তু আমরা এড়িয়ে দিতে পারি না। তারপর কি? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, এআই বলেন, ডিসিশন অ্যালগোরিদম বলেন, এই সব কিছুই কিন্তু এখন মানুষের বিচার শক্তিকে ছড়ায় দিতেছে আর কি, ছড়ায় যাচ্ছে। সফটওয়্যারের মধ্যে যদি কোনো বাগ থাকে, হয়তো আপনি সফটওয়্যার দ্বারা আপনি অস্ত্রগুলা নিয়ন্ত্রণ করতেছেন, কিন্তু সফটওয়্যারের মধ্যে কোনো ভুল আছে, সেই ভুলের কারণেই আপনার দেখা গেল যে একটা অস্ত্র নিক্ষেপ হয়ে গেল, তাহলে সেই কারণে যুদ্ধ শুরু হতে পারে। তারপর কৌশলগত জোট রাজনীতি, ন্যাটো বনাম ব্রিক্স কিংবা এসসিও কিংবা যাই বলেন না কেন, এরকম যে বিভিন্ন জোটের রাজনীতি সৃষ্টি হচ্ছে, যার ফলে কোল্ড ওয়ার 2.0 এর পথে পৃথিবী চলে যাচ্ছে। দেখেন এই প্রশ্নটা যেভাবে পড়তেছেন, তো আপনার যদি বলে নয়া স্নায়ুযুদ্ধের পথে আছে পৃথিবী, ব্যাখ্যা করুন, সেই জায়গাতেও কিন্তু আপনি একই ধরনের পয়েন্টই ব্যবহার করতে বলেন পারবেন। তার মানে এটা কিন্তু পারমাণবিক যুদ্ধ, বিশ্বযুদ্ধ, নয়া স্নায়ুযুদ্ধ, সবগুলোর ক্ষেত্রেই আপনি এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারতেছেন। তথ্যযুদ্ধ কি? তথ্যযুদ্ধ হচ্ছে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা বর্তমানে ডিপ ফেক ভিডিও। ট্রাম্পকে যেভাবে খুশি চাইলে যে কেউ নাচাইতে পারে, পুতিনকে যেভাবে খুশি চাইলে যে কেউ ভাবে নাচাইতে পারতেছে বা ভিডিও তৈরি করতে পারতেছে, ইভেন কণ্ঠ পর্যন্ত নকল করতে পারতেছে। এই যে ডিপ ফেকের যে যুগ, এই যুগে কিন্তু এখন কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে আর কি। আর ভৌগোলিক ও সামরিক অস্থিরতা তো আছেন, ইউক্রেন ইস্যু বলেন, আপনি গাজা বলেন, তাইওয়ান প্রণালী বলেন, এইরকম বিভিন্ন ইস্যুগুলো এর মধ্যে আসবে। তাহলে এখন কি দাঁড়াইলো? পারমাণবিক যুদ্ধ ঘটবে কিনা এই প্রশ্নের সরল উত্তর দেওয়া প্রায় অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমরা একটা উদাহরণ দিলাম, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি হলো স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। যদি চীন তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে এটা কিন্তু মানে যুক্তরাষ্ট্র কোনো স্পষ্ট করে নাই। তারা তাইওয়ানকে সাপোর্ট দেবে কিনা, তারা সামরিকভাবে চীনের বিপক্ষে যুদ্ধ করবে কিনা, এটা যুক্তরাষ্ট্র স্পষ্ট করে নাই। এখানে যুক্তরাষ্ট্র নিজেই একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির ভূমিকা পালন করতেছে। তার মানে যেহেতু যুক্তরাষ্ট্র এখানে ইনশিওর করে নাই সে যুদ্ধের সাথে জড়াবে কিনা, তাহলে আমরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা বা পারমাণবিক যুদ্ধ হবে কিনা এটা সরাসরি ইনশিওর করব না, আমরাও এখানে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বজায় রাখবো। তাহলে আমরা বলতেছি কি, পারমাণবিক যুদ্ধ ঘটবে কিনা তা বিশ্ব শক্তিগুলোর আচরণের উপর নির্ভরশীল, তবে ঘটার সম্ভাবনা আছে। কিন্তু তাহলে আমরা এখানে কি বলবো? পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা তত্ত্বে বাস্তব, মানে থিওরিটিক্যালি এটা ঘটতে পারে, আমরা অনেক প্রমাণ দেখলাম,
কিন্তু বাস্তবে ঘটার নিশ্চয়তা রয়ে গেছে কৌশলগত অনিশ্চয়তার ধূসর সীমারেখায়। দেখেন এই লাইনটা একবার পড়েন, এইটা পুরাটাই একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি ব্যবহার করা হয়েছে লাইনের মধ্যে, যে আপনি কিন্তু বলছেন যে একই সাথে যুদ্ধের সম্ভাবনাও আছে, তবে বাস্তবতার নিরীক্ষে এটা ঘটবে কিনা তার জন্য একটা অনিশ্চয়তা আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে পারমাণবিক যুদ্ধের জন্য দায়ী বর্তমান আন্তর্জাতিক সংকট ও সংঘাত। এগুলো ডিটেলসে আলোচনা হয়েছে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ইস্যু, চীন মার্কিন প্রতিযোগিতা, রাশিয়া ইউক্রেন সংঘাত, গাজা মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল মুখোমুখি, যে কিছুদিন আগের ঘটনা যে ইরান ইসরায়েলের সংঘাত চললো, এইসবগুলো আপনারা অলরেডি জানেন, জাস্ট সংক্ষেপে এক বাক্যে লিখে দিবেন আর কি। তারপরে যে চীন তাইওয়ান টানাপোড়েন, তাদের যে ওয়ান চায়না পলিসি আছে, তারপর এখানে আপনাদের আরেকটা বিষয় হাইলাইট করি, উত্তর কোরিয়ার পারমাণবিক উন্মাত্ততা। উত্তর কোরিয়া ভাইরে ভাই এমন একটা দেশ, আপনার যদি সময় হয় 2 মিনিট নিয়ে উত্তর কোরিয়ার একটু চিন্তা করবেন, তারা কিন্তু একেবারেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাদের এই যে নেতা কিম জং উন কি করে না সেই দেশে, সেই দেশের ভিতরে কাউকে যাইতে দেয় না, দেশ থেকে বাইরে কাউকে যাইতে দেয় না, তারা একাই 100 এরকম একটা অবস্থা। অনেক বেশি বাধা নিষেধ, অনেক বেশি নিয়ম কানুন এই উত্তর কোরিয়ার মধ্যে। এই উত্তর কোরিয়া কিন্তু প্রায়ই দেখা গেছে যে আপনার ওই যে উত্তর কোরিয়ার উপদ্বীপে প্রায়ই পারমাণবিক হুমকি দেয় কিম জং উন। সো এই যে কিম জং উনের ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায় তারা। তারপর রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সহযোগিতা আছে। তাহলে এই মার্কিন রুশ প্রতিদ্বন্দ্বিতা তো আছেই, আবার এই যে স্টার্ট চুক্তি ছিল, যেগুলো অস্ত্র সীমিতকরণের চুক্তি, এই চুক্তিগুলো ভেঙে গেছে, পারমাণবিক ভারসাম্য হারাচ্ছে বিশ্ব। গ্লোবাল সাউথ এখানে কি করতে পারে, উন্নয়নশীল দেশগুলো এই জায়গাতে তাদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা একটা যুদ্ধক্ষেত্রে রূপান্তর হইতে পারে, যেমন আফগানিস্তানে আমরা দেখেছি, সিরিয়াতে আমরা দেখতেছি। তার ফলে অর্থনৈতিক যে হাবগুলো অস্থিতিশীল হয়ে পড়বে, অর্থনৈতিক মন্দা সৃষ্টি হইতে পারে, জ্বালানি সংকট সৃষ্টি হইতে পারে, কারণ যুদ্ধ শুরু হয় মানে জ্বালানি সংকট শুরু হয়, আর জ্বালানি সংকট যদি শুরু হয় তার মানে বিশ্বের সব সংকট শুরু হবে। ভৌগোলিক আধিপত্যের লড়াই তো আছেই, সাইবার যুদ্ধ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দুর্বলতাই। জাতিসংঘ বলেন, ওআইসি বলেন, ন্যাটো বলেন, এই সংগঠনগুলো আসলে বর্তমানে সক্রিয় কোনো ভূমিকা পালন করতে পারতেছে না বিশ্বের এই ইস্যুগুলোতে। এখন দেখেন সম্ভাব্য পরিণতি, প্রশ্নের মধ্যে কিন্তু এটা চায় নাই, প্রশ্নে এটা উল্লেখ ছিল না সম্ভাব্য পরিণতি কি, যেহেতু চায় নাই আমি খুবই সংক্ষেপে 3টা জিনিস সম্ভাব্য পরিণতি হিসেবে লিখলাম। একটা কি, নিউক্লিয়ার উইন্টার। নিউক্লিয়ার উইন্টার টার্মটা কি দেখেন। আচ্ছা, আমি যেহেতু আপনাদের কনসেপচুয়াল ইস্যু নিতে পারতেছি না, এই জন্য মাঝে মাঝে কনসেপচুয়াল টার্মগুলা এই আপনার হচ্ছে ইয়ের মধ্যেই নিয়ে আসতেছি আর কি, এম্পিরিক্যাল ইস্যুর মধ্যেই নিয়ে আসতেছি, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। নিউক্লিয়ার উইন্টার এরকম কিন্তু একটা কনসেপচুয়াল টার্ম। নিউক্লিয়ার উইন্টারটা কি, উইন্টার মানে কি শীতকাল। এটা বলা হচ্ছে যে যদি পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধটা শুরু হয়, সবাই যদি নিউক্লিয়ার যুদ্ধে লিপ্ত হয়, তখন কি হবে, তখন বিস্ফোরণের ফলে অনেক বেশি অণু, পরমাণু, কণা, ধুলা, বালি সবকিছু বায়ুমণ্ডলে ছড়ায় যাবে। বায়ুমণ্ডলের যে কণাগুলো আছে তার সাথে মিলে মেঘ মেঘ যখন আসে তখন আমরা আকাশ অন্ধকার দেখি না, সূর্যকে ঢেকে ফেলে। ঠিক বলা হচ্ছে পারমাণবিক যুদ্ধটা যদি শুরু হয়, এই যে বিভিন্ন ধুলা, বালি, কণা বায়ুমণ্ডলে এমন ভাবে ছড়াবে যেটা জলীয় জলীয় বাষ্পের সাথে মিশে সারাটা পৃথিবীর একটা ঢাল, এমন একটা ঢাল তৈরি করবে যে ঢালের কারণে সূর্যের আলোটা আর পৃথিবীতে আসবে না। সূর্যের আলো যদি পৃথিবীতে আসে না, না আসে বা হ্রাস হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের পৃথিবীতে যত খাদ্য উৎপাদন বলেন, শক্তির মূল কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্যের আলো যদি না আসে, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। খাদ্য উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীতে জীবনের অস্তিত্ব কি থাকবে, থাকবে না। সো নিউক্লিয়ার উইন্টার টার্মটা আপনি ব্যবহার করতে পারেন পরিণতি হিসেবে। অর্থনৈতিক ধস অবশ্যই হবে, বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়বে, দুর্ভিক্ষ হবে, মহানন্দা হবে, আঞ্চলিক স্থিতিশীলতা ভঙ্গ হবে, তারপর আপনার শরণার্থী বাড়বে বিভিন্ন দেশে। এখন সর্বশেষ অংশ, বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ কি হইতে পারে। দেখেন, প্রথমেই আমরা বলে দিলাম এরকম ভয়াবহ বিপর্যয় এড়াতে সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে আমাদেরকে
একযোগে কাজ করতে হবে, আমাদেরকে আলাদা থাকা যাবে না, একসাথে কাজ করতে হবে। আমরা দ্বিপাক্ষিক কূটনীতি ব্যবহার করতে পারি, আমরা বহুপাক্ষিক কূটনীতির জন্য জাতিসংঘ, G20, ASEAN এর মতো ফোরামকে সক্রিয়ভাবে ব্যবহার করতে পারি। সার্ক, বিমস্টেক, আফ্রিকান ইউনিয়ন, এই যে আপনি দেখেন এই সংগঠনগুলো কিন্তু প্রশ্নে উল্লেখ না থাকলেও আপনি বারবার তাদেরকে ডেকে নিয়ে আসবেন আপনার প্রশ্নের মধ্যে। মধ্যস্থতাকারী কূটনীতি দেখেন, নিরপেক্ষ যে দেশগুলো আছে, বিশেষ করে সুইজারল্যান্ডের নাম তো আসেই, আর মধ্যপ্রাচ্য সংঘাটে কাতার নাম আসেই। আপনি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মর্যাদাটা বাড়ায় দেন, আপনি বলেন যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশও মধ্যস্থতাকারী কূটনীতির হিসেবে ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক কূটনীতি প্রয়োগ করতে হবে, জলবায়ু কূটনীতি কাজে লাগাইতে হবে। সফট পাওয়ার দেখেন, সফট পাওয়ার, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা, এগুলোর মাধ্যমে প্রতিযোগিতা চর্চা করতে হবে। বর্তমানে এই যে পাওয়ার প্র্যাকটিসের যে ইস্যু, মানে বিশ্বের পরাশক্তিগুলো ব্যস্ত যে কে কত বেশি শক্তিশালী এটা দেখানোর জন্য। আপনি চিন্তা করেন আজ থেকে 2000 বছর পূর্বে কি এরকম ছিল, 1000 বছর পূর্বে কি এরকম ছিল? গ্রিক রোমানদের যে আমরা মুভি দেখি, তখন চিন্তা করেন যে ওই সময়ে প্রতিযোগিতা হয়তো কিভাবে, যুদ্ধ করে। ওই সময় প্রতিযোগিতা হয়তো কিভাবে, যে একটা ময়দান, স্টেডিয়াম, ঠিক আছে, গ্ল্যাডিয়েটর, স্টেডিয়ামের ভিতরে গ্ল্যাডিয়েটররা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই গ্ল্যাডিয়েটরদের বিভিন্ন পক্ষ থাকে, যে কে কোন পক্ষের গ্ল্যাডিয়েটর, তাদের মধ্যে একজন মারা যায় যুদ্ধক্ষেত্রে, মানুষের চোখের সামনে মারা যাচ্ছে, এবং অপরজন আরেকজন হয়তো জিতে যায়। তাহলে এই যে ওই সময়ে যে প্রতিযোগিতা হইতো, সেটাও একটা তো খেলারই অংশ ছিল। বর্তমানে আমরা আধুনিক যুগে আর এরকম নৃশংসতা বা সহিংসতা আমরা অনুসরণ করতে পারি না। আমরা কি করতে পারি? আমরা ক্রিকেট বলেন, আমরা ফুটবল বলেন, ওই যে খেলাধুলা আগে যে গ্ল্যাডিয়েটর ছিল, সেটাকে আমরা নিয়ে আসছি কোথায়? আমরা নিয়ে আসছি ক্রিকেটে, আমরা নিয়ে আসছি ফুটবলে, আমরা নিয়ে আসছি লং টেনিসে, আমরা নিয়ে আসছি ব্যাডমিন্টনে। মানে মেইন বিষয় হচ্ছে প্রতিযোগিতা যদি আপনি চর্চা করতে চান, আপনি সুস্থ সবল খেলাধুলার মধ্যে প্রতিযোগিতা করতে চান, আপনি এই বার্তাটা ছড়ায় দেন, আপনি শান্তির বার্তাটা ছড়ায় দেন, আপনি একটা বিকল্প প্রতিযোগিতার পন্থা উল্লেখ করেন। আর গেম থিওরিটা কি? আমরা জিরো সাম গেম ফলো না করে আমরা উইন উইন গেম ফলো করি, যেখানে প্রতিটা রাষ্ট্রেই যাতে তাদের নির্দিষ্ট লাভ অর্জন করতে পারে। আর অরাষ্ট্রীয় পক্ষ এখানে কারা আছে? এনজিও, মিডিয়া বা আন্তর্জাতিক যে মানবিক সংগঠনগুলো আছে, তারা যাতে শান্তি প্রচারে সম্পৃক্ত থাকতে পারে। আর শেষে কি আমরা বলি যে কঠোর আইন প্রয়োগ করতে হবে, এই ধরনের টার্ম আমরা ব্যবহার করব না। আমরা বলবো কি, যে কঠোর আইন কিভাবে প্রয়োগ করতে হবে, যেমন অস্ত্র সীমিতকরণ চুক্তি, স্টার্ট, কিংবা ওই যে আপনার হচ্ছে আর্মস লিমিটেশন ট্রিটি, এই ধরনের কঠোরভাবে কার্যকর করা। এই ধরনের চুক্তি দিলেন, এই চুক্তির দ্বারা কার্যকর করতে হবে এরকম। তার প্রযুক্তিগত নিয়ন্ত্রণ অবশ্যই নিয়ে আসতে হবে, সাইবার সিকিউরিটি বৃদ্ধি করতে হবে। সমুদ্র শক্তির ভারসাম্য, বর্তমানে কৌশলগত যে নৌপথ আছে, বাণিজ্য সুরক্ষা আমাদের নিশ্চিত করা দরকার। বিশেষ করে আপনি যদি এই যে সুয়েজ খাল বলেন, কিংবা পানামা খালের কথা বলেন, কিংবা হচ্ছে আপনার লোহিত সাগরের কথা বলেন, বিশেষ করে লোহিত সাগরের যে বাণিজ্য পথটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য। ওই বাণিজ্য পথ ব্যবহার করে প্রচুর কিন্তু বাণিজ্য জাহাজ আছে, কিন্তু ওই লোহিত সাগরে কিন্তু প্রায়ই দেখা যায় যে উত্তেজনা সৃষ্টি হয়। সো এখানে আমাদের ভারসাম্যের প্রয়োজন। আর জোট নিরপেক্ষ নীতি, এই যে আমাদের গ্লোবাল সাউথ মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, তারা জোট নিরপেক্ষ থেকে একটা ব্রিজ বিল্ডার, সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। দেখেন, শেষে আমরা শেষ করলাম কি, I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones। তার মানে কি দাঁড়াইলো? তৃতীয় বিশ্বযুদ্ধ এত বেশি ভয়ঙ্কর হবে যে এরপর মানুষ আবার লাঠি আর পাথরের যুগে ফিরে যাবে। এটা কে বলছে? আলবার্ট আইনস্টাইন। দেখেন, এই উক্তিটা কিন্তু আলবার্ট আইনস্টাইনের, ঠিক আছে? আপনাদের আরেকটা বিষয় বলি, আমি সবসময় চেষ্টা করি বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করার। কারণটা কি? ধরেন একজন রাজনীতিবিদের হেটার্স থাকতেই পারে, এমনও হইতে পারে যে ট্রাম্পকে কেউ অপছন্দ করে, পুতিনকে কেউ অপছন্দ করে, কিন্তু যারা খাতা কাটবে তাদের মধ্যে আপনি একজনকেও পাবেন না যারা আলবার্ট আইনস্টাইনকে অপছন্দ করে। সো আপনি বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার করেন, বাংলাদেশ হোক কিংবা আন্তর্জাতিক হোক, তাহলে আপনি সেফ জোনে থাকবেন এবং আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে আর কি। তাহলে দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এত বেশি ভয়ঙ্কর হবে, আইনস্টাইন বলল কি, যে এত বেশি ভয়ঙ্কর হবে যে এই যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসের কারণে পৃথিবী এত বেশি পিছায় যাবে
যে তারা প্রাগৈতিহাসিকে চলে যাবে, তাদেরকে আবার লাঠি কিংবা আবার পাথরের যুগে ফিরে যাওয়া লাগতে পারে। তার মানে আবার যদি লাঠি এবং পাথরের যুগে ফিরে যায়, তাহলে তাদেরকে আবার আগুন জ্বালানোর জন্য পাথর ব্যবহার করতে হবে, তাদেরকে আবার লাঠি এবং পাথর দিয়ে যুদ্ধ করতে হবে। এইটাই বলতেছে আইনস্টাইন, যে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি এখন হয়, তাহলে চতুর্থ বিশ্বযুদ্ধের সময় তারা প্রস্তর যুগে যুদ্ধ করবে, তারা লাঠি এবং পাথর দিয়ে যুদ্ধ করবে। এটাই বলতেছে আইনস্টাইন। তাহলে একটি ভুল সিদ্ধান্ত, একটি ত্রুটিপূর্ণ কম্পিউটারের চিপ পৃথিবীতে জ্বলে উঠতে পারে পারমাণবিক আগুনে। কিন্তু মানুষের ইতিহাসে বারবার ধ্বংসের মুখ থেকে ফিরে এসেছে কূটনীতি